পড়ছিলাম বধুয়া তুমি আমাবস্যা, কলমে নুরাইশা মাহানুর। পর্ব সংখ্যা 9। নির্জন রাত। চারপাশে এক অস্বস্তিকর শীতলতা জমে আছে। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা নিরন্তর শব্দ তুলে জানান দিচ্ছে মধ্যরাত অতিক্রান্ত। ঘরের এক কোণে রাখা ইজি চেয়ারে ধীর দোলায় দুলছে ফুয়াদ। আকাশ আজ সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিয়েছে। চাঁদের অস্তিত্ব নেই, তারাও নির্বাসিত। স্থবির চেতনাকে সঙ্গী করে সে ডুবে আছে স্মৃতির অতল গহ্বরে। অতীত তার বেজায় কুৎসিত, ভারী অসমাপ্ত। কিছুই ফোরয়নি, ফোরাবার কথাও ছিল না কখনো। সব ছেড়ে ফিরে এসে কি সে সত্যি স্বস্তিতে আছে? প্রশ্নটা বারবার মস্তিষ্কের অলিন্দে ধাক্কা খেতে লাগলো। ঠিক তখনই মোবাইলটা কেঁপে উঠল। দৃষ্টি সরিয়ে সে তাকালো যন্ত্রটার দিকে। এক ফোঁটা দীর্ঘশ্বাস গিলে কলটা ধরল। কানে তোলার অবকাশ না দিয়ে লাউড স্পিকারে ছেড়ে দিল। দেশে আসছি, তোর এখানেই উঠব, সময় মতো পিক আপ করে নিস। কথাগুলো ফুয়াদের কানে ঢুকলো। প্রতিক্রিয়া জাগালো না, জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না সে। অপর প্রান্ত থেকে আর কিছু উচ্চারিত হওয়ার আগেই আচমকা কল কেটে দিল। মাথা হেলিয়ে সে আবার তাকালো নির্বাক বিস্তৃত অন্ধকারের গভীরে। হঠাৎ টুংটাং ধ্বনিতে জায়রার একাগ্রতা চূর্ণ হলো। মনসংযোগে ছেদ পড়ল। কাঁধ সামান্য কাত করে এক হাতে ফোন তুলে স্ক্রিনে দৃষ্টি ফেলল সে। অচেনা নম্বর থেকে বার্তা এসেছে। অনাগ্রহ নিয়েই মেসেজটা খুলল। এত রাতে বিরক্ত করলাম না তো মিস? ভ্রু কুঁচকে উঠল জায়রা। জবাব দেওয়ার কোনো প্রয়োজন বোধ করল না। ফোনটা পাশে রেখে দিল। মিনিট তিনেক গড়াতেই আবার সেই টুং শব্দ। এবার বিরক্তি স্পষ্ট হয়ে উঠল। পড়ার সময় অকারণ হস্তক্ষেপ তার সহ্য হয় না। রাত হলে তো প্রশ্নই ওঠে না। তবু অনিচ্ছা সত্ত্বেও ফোনটা হাতে নিল। আমি সীমান্ত। আজকের ঘটনার জন্য ক্ষমা চাইতে নক করলাম। আকস্মাৎ জায়রার মুখাবয়বের রেখা বদলে গেল। বিস্ময় মাখা দৃষ্টিতে স্থির হয়ে রইল সে। সীমান্ত তার নম্বর পেল কোথা থেকে? তার চেয়ে বড় সত্য, সেও সীমান্তকে খুঁজে বের করার কথা ভেবেছিল। কৌতূহল আর অনুতাপ মিলিয়ে আঙুল ছুটে গেল স্ক্রিনে। ক্ষমা চাওয়ার বার্তাটা প্রায় লিখেই ফেলেছিল, কিন্তু হঠাৎ থমকে গেল। নিজেকে সংযত করে সংক্ষিপ্ত উত্তর পাঠালো, নম্বর কোথায় পেয়েছেন? রিপ্লাই দেখে সীমান্তেও ঠোঁটের কোণে কুটিল হাসি খেলালো। সামনে রাখা ওয়াইনের গ্লাসে ক্ষুদ্র হিমবাহের মতো হিমশীতল বরফখণ্ড ভাসছে। এক চমক দিয়ে ঠোঁট বাঁকিয়ে উত্তর পাঠালো, প্রয়োজন হলে সবকিছু খুঁজে নেওয়া যায়। জায়রা আর খোঁচালো না। এই সময়ে নম্বর জোগাড় করা কোনো দুরূহ বিষয় নয়। সম্ভবত বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করেছে। দিনের ঘটনা মনে পড়তেই বুকের ভেতর ধীরে ধীরে অনুশোচনার ভার চেপে বসলো। আসলে আমি জানতাম না আপনার জন্যই নাহিদ আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল। আপনি তখন নিশ্চয়ই সেটাই বলতে এসেছিলেন আমাকে, আর আমি ভেবেছিলাম আপনি আমাকে অনুসরণ করছেন। সত্যিই দুঃখিত। মেসেজ পাঠিয়ে এক দীর্ঘশ্বাস ছাড়ল জায়রা। মানুষের ওপর আস্থা রাখা তার জন্য সহজ নয়। এই ক্ষুদ্র জীবনে বিশ্বাস রাখার মতো কাউকে সে কখনো পায়নি, নীলা ছাড়া। তাই অপরিচিত মুখ দেখলেই সন্দেহের ছায়া আগে এসে দাঁড়ায়। সেই সন্দেহ থেকেই জন্ম নেয় অপ্রয়োজনীয় অস্বস্তি, আর অজান্তেই সে করে ফেলে অনভিপ্রেত আচরণ। হঠাৎ করে যারার উপলব্ধি হলো না বুঝেই সে সীমান্তের সঙ্গে কঠোর ব্যবহার করেছে। সেদিন পার্কে লোকটা তো কেবল এক বোতল পানি এগিয়ে দিতেই এসেছিল, যেখানে বাকিরা তাকিয়েও দেখেনি। স্মৃতি পড়তেই বুকের ভেতর অস্বস্তির ঢেউ উঠল। মেসেজটা সিন হলো, কিন্তু কোনো উত্তর এলো না। তাতে মনটা আরও ভারী হয়ে গেল। যে মানুষটি কোনো অপরাধী করেনি সেই ক্ষমা চাইছে, আর সে নিজে এত বড় ভুল করেও নির্বাক। আরেকটা দীর্ঘশ্বাস গিলে ফোনটা পাশে রেখে দিল জায়রা। চোখ নামালো বইয়ের পাতায়। জোর করে মনোযোগ ফেরানোর চেষ্টা করল। ভোরের নিস্তব্ধতে ছিঁড়ে দরজায় প্রবল আঘাত পড়ল। ঘুম ভেঙে চমকে উঠল জায়রা। বাইরে থেকে এমন শব্দ হচ্ছে, মনে হয় দরজার উপর গোলাবর্ষণ চলছে। শব্দের তীব্রতায় সে লাফিয়ে উঠে দরজা খুলে দিল। খুলতেই দানবীয় তাণ্ডবে ঝাঁপিয়ে পড়ল শিরিন। এই, কি করেছিস আমার মেয়ের সঙ্গে? সারা রাত মাথার যন্ত্রণায় ছটফট করেছে। কথার সঙ্গে সঙ্গেই শিরিনের মুঠোয় বন্দী হলো জায়রার চুলের গোছা। তৈয়ব আজ বাড়িতে নেই। এই ভোরটাই তার জন্য সুবর্ণ সুযোগ। যন্ত্রণায় জায়রার মুখাবয়ব বিবর্ণ হয়ে এলো। সে বুঝতে পারে না কেন সবাই তার চুল নিয়েই এমন উন্মত্ত। কথায় কথায় এই চুলের মুঠি আঁকড়ে ধরার মধ্যে কি এমন নৃশংস আনন্দ লুকিয়ে আছে? এই যন্ত্রণার কারণেই সে কখনো চুল বড় হতে দেয় না। কাজ ছুঁয়ে নিচে নামলেই কেটে ফেলে। মেয়ে না হলে হয়তো চিরকাল ন্যাড়াই থাকতো। তবু যত্ন নেয় সে। চুলগুলোকে রেশমের মতো মসৃণ রাখে। সেই মসৃণতাই প্রতিরোধ। আঙুল ফসকে যায় বারবার। ভাবনার ফাঁকে আবার এক নির্মম টান পড়ল চুলে। খালা, আমার খুব যন্ত্রণা হচ্ছে, ছেড়ে দাও প্লিজ।
চুল আরো এক দফা টান বসিয়ে দাঁত চেপে হিস হিস করে উঠল শিরিন। আমার মেয়ের সঙ্গে কি করেছিস তুই? তুমি এখন ওর সাথে যা করছো ফারিয়ার সঙ্গে ঠিক সেটাই করেছে চাচি। হঠাৎ গুরুগম্ভীর কণ্ঠে বাক্যটা থেমে গেল। বিস্ময়ের ভারে একযোগে স্থির হয়ে রইল জায়রা আর শিরিন। সেই মুহূর্তে শিরিন টের পেল তার কবজিতে শক্ত থাবা বসেছে। চাপে ধীরে ধীরে বাড়তি বল প্রয়োগ করল ফুয়াদ। শিরিনের মুখ বিকৃত হয়ে এলো, চোখ মুখ কুঁচকে উঠল। কবজি আঁকড়ে রেখেই ধ্বনিত হলো ফুয়াদের পাহাড় সম শীতল স্বর। দেশে ফেরার পর থেকে প্রতিদিন তোমাদের এই নাটক দেখতে দেখতে আমি ক্লান্ত চাচি। আর কত জুলুম করবে শুনি? ছাড়ো ফুয়াদ। কষ্ট চেপে কোনো মতে শব্দটা বেরোলো শিরিনের মুখ থেকে। কেন, ব্যথা লাগছে? লাগছে ফুয়াদ, ছেড়ে দাও। সবারই লাগে। তুমি একা রক্তে মাংসের মানুষ নও চাচি, মানুষ সবাই। ফুয়াদ ভাই, ছেড়ে দাও। টলমল দৃষ্টিতে প্রায় ফিসফিস করে কথাটা বলল জায়রা। তার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের রেখা টানলো ফুয়াদ। কেন, আজকেও চর মারবে নাকি? মেরেই দেখো, এই হাত আর হাতের জায়গায় থাকবে না। শেষের বাক্যগুলো নিছক কথার মতো শোনালো না, স্পষ্ট হুমকি হয়ে বাতাস ভেদ করলো। এমন ভরিক কি কঠিন স্বর আগে কখনো শোনেনি জায়রা। আতঙ্কে দৃষ্টি নামিয়ে নিল সে। শিরিনের মুঠো থেকে জায়রার চুল ইতোমধ্যে মুক্ত, কিন্তু ফুয়াদের থাবা থেকে শিরিনের কবজি এখনো রেহাই পায়নি। ফুয়াদ, তুমি সীমা লঙ্ঘন করছো, হাত ছাড়ো। পরক্ষণে এক ঝটকায় কবজি ছেড়ে দিল ফুয়াদ। হাতের গোড়ায় রক্ত জমাট বেঁধে গেছে। সুচ ফোটার মতো পিনপিনে যন্ত্রণা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। কবজির হাড় এদিক ওদিক সরে গেছে কিনা তা বোঝার উপায় নেই। চাচি, ওকে একা থাকতে দাও। মা মেয়ে মিলে আর কত অত্যাচার করবে ওর ওপর। আমার মেয়ের সঙ্গে ও কি করেছে সেটাই জানতে এসেছি আমি। তোমার মেয়ে আগে ওর চুলের মুঠি আঁকড়ে ধরেছিল, আমি নিজের চোখে দেখেছি। আমি বুঝি না তোমরা সবাই ওর চুল নিয়ে এত অবসেসড কেন? কয়েক সেকেন্ড থামলো ফুয়াদ, পরক্ষণে আবার তীক্ষ্ণ স্বরে বলল, তুমি তোমার মেয়েকে শাসন করো না কেন? মির্জা বংশের হয়ে ওরা যে এত বেয়াদব আর উচ্ছৃঙ্খল হয়েছে তার মূল দায় তোমারই চাচি। ফুয়াদ, একদম চেঁচাবে না। সন্তান জন্ম দেওয়া সহজ, কিন্তু মানুষ বানানো অত সহজ নয়। আগে নিজের মেয়েদের শাসন করো, তারপর অন্যের মেয়েকে শাসন করতে এসো। ওর জন্য তোমার দরদটা একটু বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, হচ্ছে তো। অন্যায় হলে দরদ তো হবেই। ফুয়াদ ভাই, চুপ করো প্লিজ। মিনমিনে সে অনুনয় কানে যেতেই ফুয়াদের মাথায় রক্ত চড়ে বসলো। জায়রা কিছু বোঝার আগেই কষিয়ে এক চর বসালো সে। আঘাতের দমকে দুকদম পিছিয়ে গেল জায়রা। আকস্মিক আঘাতে মাথার ভেতর ভন ভন শব্দ উঠল। দৃশ্যটা দেখেই শিরিনের ঠোঁটে কুটিল হাসি ফুটে উঠল, যেন বহু প্রতীক্ষিত কোনো সন্তুষ্টি। খানিকটা হেসে সে বলল, একদম ঠিক করেছ, ও এটারই যোগ্য। তোমাকে তো দিতে পারলাম না, তাই ওকেই দিলাম চাচি। কথাটা কানে যেতেই শিরিনের মুখের রেখা মুহূর্তেই পাল্টে গেল। জায়রাও হতবিহ্বল হয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। ফুয়াদ শীতল দৃষ্টিতে জায়রার দিকে তাকিয়ে ধীরে বলে উঠল, এটা চুপচাপ অন্যায় সহ্য করার শাস্তি। কারণ যে অন্যায় করে আর যে নীরবে সহ্য করে দুজনেই সমান অপরাধী। পরের বার যদি দেখি তুমি আবার সহ্য করে যাচ্ছ, শাস্তিটা তখন আমার দিক থেকেই আসবে। আফটার অল, মির্জা বাড়ির চালের ভাত তোমার পেটে যায়, আর আমি মির্জা পরিবারের একমাত্র উত্তরসূরি। শেষের এই কথাটুকু শিরিনের মনে আগুনে ঘি ঢালার জন্য যথেষ্ট ছিল। উত্তরসূরি কি বুঝালো ফুয়াদ? তার মানে কি ফুয়াদ পারিবারিক ব্যবসায় আগ্রহ নিচ্ছে? অথচ সে তো এসব অপছন্দ করে। এতদিন সবকিছু সামলেছ তুইও। তাহলে কি ফুয়াদ ধীরে ধীরে সব নিজের দখলে নিতে চাইছে? মুহূর্তে অজস্র প্রশ্ন মাথার ভেতর গুলিয়ে গেল শিরিনের। জায়রার কথাগুলো একেবারে মন থেকে ঝরে পড়ল। এখন তার সমস্ত চিন্তা গ্রাস করছে নতুন এক উৎকণ্ঠা। ফুয়াদ আর এক মুহূর্তও দাঁড়ালো না। পকেটে দুহাত গুজে নির্বিকার ভঙ্গিতে সেখান থেকে হেঁটে চলে গেল। বকুলতলার পুরনো বেঞ্চটায় নিঃসঙ্গ হয়ে বসে আছে জায়রা। দৃষ্টি স্থির। দূর আকাশের এক টুকরো নীলের সঙ্গে তার চোখ জড়িয়ে আছে। মধ্যাহ্ন গড়িয়ে বিকেলের ছায়া নামলেও উদরস্পর্শী কোনো আহার আজ ভাগ্যে জোটেনি। এটাই স্বাভাবিক, তৈয়ব আজ বাড়িতে নেই। এমন দিনগুলোতেই তার অস্তিত্বের উপর অত্যাচার ঘনীভূত হয়। সকাল থেকে শিরিন সচেতন অবহেলায় তাকে উপসে রেখেছে। আর জায়রাও অভ্যাসগত নতজানত ভেঙে কিছু চাইবার সাহস সঞ্চয় করতে পারেনি। ফুয়াদের কঠোর চরের স্মৃতি এখনো তার চেতনায় পাক খেয়ে ফিরছে, এক মুহূর্তের জন্য অবকাশ দিচ্ছে না। জায়রার এই নিঃসঙ্গ অবস্থান চোখে পড়তেই ধীরে ফুয়াদ এসে বসলো তার পাশে। কিন্তু সেই আগমন জায়রার অনুভবে কোনো রেখা কাটল না। সে এতটাই বিচ্ছিন্ন, এতটাই অন্তর্মুখী হয়ে আছে, তার অন্যমগ্ন দৃষ্টির স্থবিরতা লক্ষ্য করে ফুয়াদ হালকা কণ্ঠস্বর খাকারি দিয়ে
উপস্থিতি জানানোর চেষ্টা করলো। হঠাৎ চমকে উঠল জায়রা। ঘাড় ফিরিয়ে পাশের দিকে তাকাতেই ফুয়াদের মুখায়ব চোখে পড়ল। সঙ্গে সঙ্গে সকালে সেই চরের স্মৃতি বিদ্যুতের মতো মস্তিষ্কে আঘাত হানল। বিরক্তি আর অস্বস্তির সংমিশ্রণে সে শরীর সরিয়ে একটু দূরে গিয়ে বসলো। এমন ঔদ্ধত্যপূর্ণ অপেক্ষায় ফুয়াদকে অগ্রাহ্য করলো, যেন বেঞ্চটায় তার অস্তিত্ব ছাড়া আর কিছুই নেই। ফুয়াদ বিষয়টা আঁচ করে নিজেও সামান্য এগিয়ে এসে জায়রার সান্নিধ্যে বসলো। জবাবে জায়রা আরেক দফা সরে গেল। মুহূর্তের মধ্যেই ফুয়াদ আবার কাছে ঘেঁষে এলো। এই নীরব টানাপোড়েনে কয়েকবার ঘুরে ফিরেই চলতে থাকলো। শেষবার এই অভ্যাসে জায়রা সরে বসতে গিয়ে অসতর্কতায় বেঞ্চের প্রান্তে পৌঁছে গেল। পর মুহূর্তে ভারসাম্য হারিয়ে ধপাস করে মাটিতে আছড়ে পড়ল। ফুয়াদ দুহাত বুকে গুজে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে। ক্ষোভ আর বেদনায় জায়রার বুকের ভেতর আগুন জ্বলে উঠল। ইচ্ছে করছিল মাটিতে লুটিয়ে সবকিছু প্রতিবাদে গড়াগড়ি খেতে। বহু সাধনায় নিজেকে সংযত করে সে শরীর টেনে সোজা হয়ে বসল। ফুয়াদ চারপাশে একবার তাকিয়ে উঠে দাঁড়িয়ে গেল তার সামনে। দীর্ঘক্ষণ দ্বিধার ভেতর কাটিয়ে শেষমেশ এক হাত বাড়িয়ে দিল জায়রার দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে সেই হাত সম্পূর্ণ অগ্রাহ্য করল জায়রা। নিজের শক্তিতেই উঠে দাঁড়াতে গিয়ে আবারও বিপত্তি ঘটল। অন্যের এক প্রান্ত বেঞ্চের কাছে আটকে থাকায় দ্বিতীয়বারের মতো ধপাস শব্দ তুলে সে মাটিতে লুটিয়ে পড়ল। এবার তড়িৎ গতিতে হাত বাড়ালো ফুয়াদ, কিন্তু স্পর্শের আগেই সেই হাত মাঝপথে স্থবির হয়ে গেল। তার দৃষ্টি অনড় হয়ে গেঁথে রইল জায়রার কাঁধে। আলগা হয়ে যাওয়া চুলের ফাঁকগুলি সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে জ্বালা ছড়ানো পোড়া দাগ। এক ঝটকায় ফুয়াদ জায়রার কাঁধের দিকে হাত ছুড়ল, কিন্তু তার আগেই জায়রা সরে বসলো। ফুয়াদের কাপা হাতটি লক্ষ্যহীন হয়ে বাতাসে ঝুলে রইল। রমণী তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে পড়ল। ফুয়াদ তার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, কাঁধে কি হয়েছে? জায়রা অন্য মনে একবার কাঁধ ছুঁয়ে দেখল। পরক্ষণেই অধরে ভর করলো ক্ষীণ এক বিদ্রুপ মাখা হাসি। সহসাই শান্ত স্বাভাবিক সুরে বলল, কিছু না, খেলার আদর ভালোবাসা। এরপর আর এক মুহূর্ত দাঁড়ালো না জায়রা। ফুয়াদকে পুরোপুরি উপেক্ষা করে চলে গেল সেখান থেকে।